An English sentence must be subject, finite verb, public main verb. এটার বাংলা অর্থ কি জাহাঙ্গীর? তার একটি ইংলিশে একটি ইংরেজি বাক্যতে বিষয় এবং মূল ভাব থাকতে হবে। আসলে অ্যান ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ, একটি ইংরেজি বাক্য হতে হলে অবশ্যই থাকতে হবে। দুটি জিনিস না থাকলে কখনো ইংলিশ সেন্টেন্স হয় না। একটা হলো সাবজেক্ট থাকতে হবে, নাম্বার ওয়ান হলো সাবজেক্ট, অ্যান্ড নাম্বার টু হলো ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব। ইংলিশ সেন্টেন্স হওয়ার দুটো ক্রাইটেরিয়া। অনেক ছাত্র ভুল করে বলে ফেলে স্যার সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। তাদেরকে স্মরণ করে দিচ্ছি, অবজেক্ট ইজ নট এ কম্পালসারি পার্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। ইংলিশ সেন্টেন্স হওয়ার জন্য অবজেক্ট কোনো কম্পালসারি পার্ট নয়, বরং দুটি শর্ত পূরণ করলে একটি ইংলিশ সেন্টেন্স রাইট। কি কি শর্ত বলো? সাবজেক্ট থাকবে আর ফাইনাইট ভার্ব থাকবে। এখন অনেকে আবার প্রশ্ন করে, যেমন সাবজেক্ট কাকে বলে? ছোটবেলায় পড়েছিলাম ভার্বের কাজ যে করে সে সাবজেক্ট। এখন অবশ্য সংজ্ঞাটা একটু চেঞ্জ করে শিখতে হবে আমাদেরকে। যেমন এই সেন্টেন্সটা দেখো, আই গো আমি যাই, অথবা সে যায়, তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হলো। সাবজেক্ট আর ভার্ব হলে একটি ইংলিশ সেন্টেন্স হয়ে যায়। কোথায় যায়? সে স্কুলে যায়। দিস ইজ নট এ কম্পালসারি পার্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। সাবজেক্ট আর ভার্ব হলে সেন্টেন্সটা রাইট। তাহলে সে রান্না করে, কি হবে ট্রান্সলেশন? কুক হবে নাকি ভার্বের সাথে কুকস হবে যুক্ত হবে বলো তো একজন? স্যার কুকস কুকস হবে। হবে, সি স্যার কুক। ইয়েস হবে। কুকস হবে বিকজ স্যার। ছোটবেলা থেকে আমরা পড়েছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে আমার কথা বারবার মনোযোগ সহকারে শোনো, একটা ইংলিশ সেন্টেন্স হতে হলে অবশ্যই দুটি শর্ত পূরণ করতে হবে। এক হলো সাবজেক্ট, আর নাম্বার টু হলো ফাইনাইট ভার্ব থাকতে হবে। সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, এটি হলো সাবজেক্ট আর এটি হলো ফাইনাইট ভার্ব। তাহলে দুটো হলো কম্পালসারি পার্ট। এবার একটু খেয়াল করো, দুই তিনজন মিলে আমাকে বলার চেষ্টা করো এই বাক্যটা রাইট অর রং। শি টু কুক রাইস অথবা শি কুকিং রাইস। বলো তো, এই যে দুইটা সেন্টেন্স লিখলাম আমি, শি কুকস রাইস উপরেরটা, এই তিনটার মধ্যে সবগুলোই রাইট নাকি কোনোটা ভুল আছে মনে হয় তোমাদের কাছে? স্যার দ্বিতীয়টা ভুল আছে। বৃষ্টি আর তৃতীয়টাও ভুল। তৃতীয়টাও ভুল। স্যার 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 এখানে তৃতীয়টা ভুল সবগুলোই আছে। ভুল স্যার। স্যার এখানে সবগুলোই ভুল স্যার। এক দুই তিন তিনটাই ভুল, তুমি তাই বলছো তাই খোকা? জি স্যার। প্রথমটা কেন ভুল বলো তো? শি কুকস রাইস, এটা স্যার কেন এখানে ভুল? স্যার কুক স্যার ইয়েস যোগ হবে স্যার, এখানে হচ্ছে কুক আচ্ছা, না সম্ভবত। তো। ঠিক আছে বিপুল সরকার, ধন্যবাদ। তুমি তোমার নিজস্ব কনসেপ্ট দিয়েছো, পারতপক্ষে ক্লাস মিস করবে না, কারণ ইংলিশে জি উইকনেস স্যার। আছে সবারই, এটা আইডেন্টিফাই করেছি। দেখো, তাহলে আজকে থেকে আমরা চাকরির পরীক্ষায় যে প্রশ্নই পড়ুক না কেন, যেখানে লেখা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অথবা ফিল ইন দ্য গ্যাপ অথবা অপশন থেকে চয়েস করে নাও, যেভাবেই প্রশ্ন হোক না কেন, আমাদের প্রথম টার্গেট হলো সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্বটা ঠিক আছে কিনা। সাবজেক্টের পরেই যে ভার্বটা থাকে এই ভার্বের নাম হলো ফাইনাইট ভার্ব। আপাত দৃষ্টিতে খোলা চোখে সকল মেন ভার্বই ফাইনাইট ভার্ব, যার নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন আমি খাবার রান্না করি তখন লিখতাম আই কুক রাইস, কিন্তু যখনই সি বলেছি থার্ড পার্সন সিঙ্গুলার তখন ভার্বের সাথে এর যুক্ত হয়েছে। তাহলে এই দুটো রাইট বাক্য, সাবজেক্ট আর ভার্ব ঠিক আছে। এই পরের দুইটা কেন ভুল? সি টু কুক রাইস আর সি কুকিং রাইস। একটু মিউট করে নিতে হবে। সম্ভবত সীমা পারভিন তুমি মিউট করতে পারোনি এখনো, বৃষ্টি আক্তার কথা বলে অবশ্যই মিউট করে ফেলবে। আশা করব তোমরা এই জেনারেশন টেকনোলজিতে আমাদের থেকে অ্যাডভান্স। তো যেমনটি বলছিলাম, সাবজেক্টের পরে থাকতে হবে ফাইনাইট ভার্ব, কিন্তু সাবজেক্টের পরেই যে ভার্বটা আমরা দেখলাম, এই যে ভার্ব, এই দুইটার নাম হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে সবাই আমার সাথে সাথে এই লাইনটা মুখস্থ করি, একটা ইংলিশ সেন্টেন্স হওয়ার দুটো শর্ত রয়েছে।
অ্যান ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে সেন্টেন্সটা রাইট। এবার আসো। তাহলে এই দুটো ভুল কেন? কারণ এখানে একটি নন ফাইনাইট ভার্ব চলে এসেছে, টু কুক আর কুকিং। তাহলে নন ফাইনাইট ভার্ব কোনটা? খুব সংক্ষেপে ধারণা দিয়ে দিচ্ছি, দেখো। বিপুল সরকার, সেন্টেন্স হওয়ার শর্ত হলো সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব থাকতে হবে। সাবজেক্টের পরেই যদি নন ফাইনাইট ভার্ব চলে আসে তাহলে বাক্যটা ভুল। তাহলে আমাদেরকে ছাত্র হিসেবে অবশ্যই জানতে হবে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব। আমি প্রায় লিখে দিই একটি ভার্ব জন্মগতভাবেই ফাইনাইট ভার্ব, যেমন রান। এই ভার্বটাই নন ফাইনাইট হয়ে যেতে পারে যদি ভার্বের আগে টু যুক্ত হয়, টু রান, অথবা ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, এর আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে, এটিও নন ফাইনাইট ভার্ব। একইভাবে কুক হলো ফাইনাইট ভার্ব, কিন্তু টু কুক অথবা কুকিং এটি হলো নন ফাইনাইট ভার্ব। আশা করি খুব সংক্ষেপে বুঝতে পারছো যে কোনো ভার্ব, যে ভার্বগুলো তোমরা জানো, যেমন গো মানে যাওয়া, প্লে মানে খেলা, কাম মানে আসা, যে ভার্ব তোমরা জানো সকল ভার্বই জন্মগতভাবেই ফাইনাইট ভার্ব। সেই ভার্বের সাথে যদি টু যুক্ত হয় অথবা আইএনজি যুক্ত হয় তাহলে সেই ভার্বটা নন ফাইনাইট ভার্ব হয়ে যায়। ইংলিশ সেন্টেন্স হওয়ার শর্ত হলো আগে সাবজেক্ট থাকবে, তারপরে ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্টের পরেই যদি সরাসরি টু প্লাস ভার্ব অথবা ভার্বের সাথে আইএনজি হয় তাহলে বাক্যটা ভুল। যেমন দেখো, আমি লিখলাম আই রান, আমি দৌড়াই। আই রান ইন দ্য সান, আমি রোদে দৌড়াদৌড়ি করি। এই সেন্টেন্সটা রাইট কারণ এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব। কিন্তু আমি যদি বলতাম আই টু রান ইন দ্য সান, আই টু রান ইন দ্য সান, তাহলে বাক্যটা রাইট আর রং বলো একজন। স্যার রং। অথবা রং আই স্যার। রানিং ইন দ্য সান, আমি রোদে দৌড়াদৌড়ি করছি, এটিও ভুল। শুধু দেখতে থাকো, অল ক্লাস ইজ রেকর্ডেড, যেটা নোট ডাউন করার দরকার, রাইট ডাউন করা দরকার, জাস্ট আফটার ক্লাস আমি রেকর্ডিংটা দিয়ে দিব। তাহলে এই বাক্যটাকে আমরা ভুল বলছি, এই দুইটাকেই, বিকজ সাবজেক্টের পরেই সরাসরি নন ফাইনাইট ভার্ব চলে এসেছে। তাহলে তোমরা যে ছোটবেলায় শিখেছো স্যার আই এম রানিং ইন দ্য সান, আমি রোদে দৌড়াদৌড়ি করছি, হ্যাঁ এখানে যদি টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বটা ব্যবহার করতাম আই এম রানিং, তাহলে বাক্যটা রাইট হয়ে যেত। কিন্তু সরাসরি ভার্বের সাথে আইএনজি, এটাকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। যাই হোক, খুব সংক্ষেপে আমি বোঝাতে চেয়েছি একটি ইংলিশ সেন্টেন্স হওয়ার শর্ত হলো আগে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকতে হবে টেন্স অনুযায়ী। সরাসরি নন ফাইনাইট ভার্ব যদি আগে চলে আসে বাক্যটা ভুল। এটার সাথে একমত হও। নাম্বার টু, যে সেন্টেন্সটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা বাংলাদেশে দুইবার পরীক্ষা পড়েছে, তোমরা জানো, 15 সালে বা 18 সালের প্রাইমারি কোশ্চেন। অ্যান ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ, একটি ইংরেজি বাক্য হতে হলে অবশ্যই থাকতে হবে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। এই প্রশ্নটা প্রাইমারিতে এবং বাংলাদেশ ব্যাংকে দুইবার পড়েছে। তাহলে বোঝা গেল দুইটা জিনিস থাকতে হবে। এবার শেখাবো ব্যতিক্রম। খেয়াল করো, শুধু দেখবে, এখন কিছুই লিখবে না, হ্যাঁ? প্রশ্ন থাকলে প্রশ্ন করবে। ব্যতিক্রম হলো একটি ভার্বি একটি কারেক্ট ইংরেজি বাক্য। যেমন তোমার কাছে প্রশ্ন করা হলো শুধু গো, এটি কি একটি সঠিক সেন্টেন্স? তুমি বলবে ইয়েস। কারণ মনে রাখতে হবে একটি ভার্বই একটি সঠিক ইংরেজি বাক্য। তাহলে যারা দুর্বল ছাত্র সে তো প্রশ্ন করে ফেলতে পারে যে স্যার আপনি একটু আগে বললেন দুটো জিনিস থাকতে হবে, সাবজেক্ট আর ভার্ব, আবার এখন বলছেন একটি ভার্বই সঠিক ইংরেজি বাক্য, কারণটা কি? অপু বলো দেখি। আমরা বলছি একটি ভার্বই একটি সঠিক ইংরেজি বাক্য, যেমন গো মানে যাও, প্লে মানে খেলো। স্টুডেন্ট বলছে মে আই কাম ইন স্যার, আমি বললাম ইয়েস কাম ইন। এই যে কাম ইন, ভিতরে আসো, এটি একটি সঠিক ইংলিশ সেন্টেন্স। আবার এই বছর 23 সালে প্রাইমারিতে এই কোশ্চেনটা পড়েছে, দেখো, পেন থ্রু দ্য লাইন, পেন থ্রু দ্য লাইন, লাইনটি কেটে দাও। এই সেন্টেন্সে পেন হলো ভার্ব,
পেন মানে যখন কলম তখন এটা নাউন। পেন মানে যখন লেখা বা কেটে দেওয়া তখন এটি ভার্ব। কাম আসা ভার্ব, প্লে খেলা করা, গো মানে যাওয়া। হ্যাঁ, স্টপ ইউর রাইটিং, এটিও প্রাইমারির একটি কোশ্চেন, ভয়েস চেঞ্জে পড়েছিল। স্টপ ইউর রাইটিং, এটি একটি সঠিক সেন্টেন্স। এই সেন্টেন্সের ভার্ব কোনটা? স্টপ। ওপেন দ্য ডোর। তাহলে লার্নিংটা কি হবে? লার্নিংটা শুনে রাখো। আমরা শেখাতে চাচ্ছি একটা ভার্বই একটি সঠিক ইংরেজি বাক্য। কোনো ছাত্র তোমার সামনে একটি ভার্ব উচ্চারণ করলো, তার মানে সে একটি সঠিক সেন্টেন্স উচ্চারণ করলো। বিকজ ইম্পারেটিভ সেন্টেন্স, ছোটবেলায় পড়েছো, সেন্টেন্স হলো 5 প্রকার। কেউ কি নাম বলতে পারবে একজন? অভিষেক এবং প্রিয়ন্তী, বলো তো দেখি সেন্টেন্স 5 প্রকার নামগুলো পড়ে শোনাও তো। স্যার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, স্যার অ্যাডভার্ব। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। জাহাঙ্গীর আলম বগুড়া বলেছিল পার্টস অফ স্পিচ 8 প্রকার বলে ফেলছিল, আমি বলেছি স্যার, সেন্টেন্স সরি। কত প্রকার। খুব স্যার ছোটবেলায় 5 প্রকার। পড়েছিলাম পিসি দাসের বইয়ে, হ্যাঁ স্যার। কিন্তু অ্যাপ্লিকেশনটা বুঝি নাই। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি। হ্যাঁ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। হ্যাঁ অনেক টিচার ইংলিশ টেন্স 1 নাম্বার লেকচার শিট থেকে শুরু করে, কিন্তু আমি 4টা 5টা 6টা বেসিক ক্লাস তোমাদের নিব, তারপর 1 নাম্বার শিট আসবে টেন্স। শুধু দেখতে থাকবে একটি সেন্টেন্সের প্যাটার্ন কেমন হয়। তাহলে আমরা এখন শেখাচ্ছি একটি ভার্বি একটি সঠিক ইংরেজি বাক্য। এই যে 5টা সেন্টেন্স আমরা জানি, এর মধ্যে একটি সেন্টেন্সের নাম ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। কাকে বলে আমি বলছি, পরে নোট করে নিবে। যে সেন্টেন্স দ্বারা কাউকে আদেশ, উপদেশ, নিষেধ এবং অনুরোধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেহেতু যাকে আদেশ করব, যাকে উপদেশ দিব, নিষেধ করব বা অনুরোধ করব সে আমার সামনেই থাকে, কাজেই সাবজেক্টটা আর মুখ দিয়ে উচ্চারণ করার দরকার নেই। যেমন তুমি দেখে লিখছো, আমি তোমাকে বললাম স্টপ, তুমি বুঝতে পারছো আমি তোমাকেই বলেছি ইউ স্টপ, তুমি থামো। ইউ গো, তুমি যাও। ইউ প্লে, তুমি খেলো। ইউ কাম ইন, তুমি ভিতরে আসো। ইউ পেন থ্রু দ্য লাইন, তুমি লাইনটা কেটে দাও। ইউ স্টপ ইউর রাইটিং, লেখা বন্ধ করো। ইউ ওপেন দ্য ডোর। লার্নিং, লার্নিং হলো একটি ভার্বই যেমন একটি সঠিক ইংলিশ সেন্টেন্স, আবার ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, সাবজেক্টটা উজ্জ্বল থাকে, হিডেন থাকে, ওইটার নাম হলো ইউ, সেকেন্ড পার্সন। প্রশ্ন হলো এটা জানি লাভটা কি? এখান থেকে চাকরিতে কিভাবে প্রশ্ন হবে একটু দেখো। প্রথমত ছাত্র হিসেবে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স চেনা শিখতে হবে, কারণ প্রাইমারি পরীক্ষা এই ভয়েস চেঞ্জ করবে, ওপেন দ্য ডোর। এই ভয়েস চেঞ্জ করার জন্য অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্রথম শর্ত হলো এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স তা ধরা শিখতে হবে। নাম্বার 2, সম্ভবত পিএসসি তে এই প্রশ্নটা পড়েছে, আমাদের শীটে কম্পোজ করা আছে। রিপোর্ট টু ইউর বস, এর বাংলা অর্থ তোমার বসের কাছে রিপোর্ট করো। এই প্রশ্নটা পিএসসি তে পড়ে, সেখানে অপশন দেওয়া হয়েছে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা। অপশন এ রিপোর্ট, অপশন বি ইউর, অপশন সি বস, অপশন ডি ইউ। কোনটা সাবজেক্ট কে বলতে পারবে? ইউ সাবজেক্ট। ইউ। ইউ এই স্যার। বলতে পারবে আজকের ক্লাস করার পরে যে ছাত্র জানে যে এটা ভার্ব, কারণ সে জানবে ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে সে নিশ্চিত সাবজেক্টটা হিডেন আছে। এখন মেজরিটি স্টুডেন্ট ইন বাংলাদেশ, তাদের মূল সমস্যা হলো তারা ইংলিশ সেন্টেন্স থেকে ভার্বটা ঠিকঠাক খুঁজে বের করতে পারে না। এই কারণে আমি বেসিক ক্লাসের আরেকটি টাইটেল সংযোজন করেছি, 50টা সেন্টেন্স আমি মেকিং করেছি। সেন্টেন্স দেখে প্রতিটা ছাত্রকে বলে দিতে হবে এই সেন্টেন্সে ভার্ব কোনটা। ভার্ব না হলে কোনো ইংলিশ সেন্টেন্স হয় না। মনে রাখতে হবে সাবজেক্ট উজ্জ্বল বা হিডেন থাকতে পারে, কিন্তু ভার্ব অবশ্যই থাকতে হবে। কাজেই ভার্বটা আমরা ঠিকঠাক চিনি কিনা, এটা চেনার জন্য করণীয়টা কি একটু বলবে কেউ? আমরা ভার্বটা চেনার জন্য কি করব? আমরা ছোটবেলায় যে টেন্সের বই পড়েছিলাম, গো, ওয়েন্ট, গন, প্লে, প্লেড, প্লেড, রান, র্যান, রান, আবার কি সেই টেন্সের বই কিনে মুখস্থ করব, নাকি আর কোনো বিকল্প রাস্তা আছে? আপাত দৃষ্টি থেকে মানে এই মুহূর্তে ঠিক যে কাজটা করবে তোমরা, সেটা আমি একটু হেল্প করছি তোমাদের। দেখো,
আমরা সম্ভবত গত 2 বছর আগে এখন থেকে বাংলাদেশে যত চাকরির পরীক্ষা হয়েছে এবং সেই চাকরিতে যে অ্যাঙ্গেলেই হোক না কেন, ভার্ব ছাড়া তো কোনো সেন্টেন্স ইংলিশে লিখতে পারে না। যে ভার্বটাই তারা লিখেছে সেই ভার্বটাই আমরা কম্পোজ করে একটা শীট তৈরি করে দিয়েছি তোমাদের। নামকরণ করেছিলাম লিস্ট অফ কমন ইম্পর্টেন্ট ভার্ব। পাশে লেখা আছে কোন বিসিএস এ কোন ভার্বটাকে ব্যবহার করা হয়েছে। এখানে লেখা আছে দেখো, যেমন বি ভার্ব এর 3টা রূপ হয়, অ্যামিজার, পাস্ট টেন্স স্যার ওয়াজার। বেসিক ফ্রম বাংলা মিনিং সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল পারফেক্ট আর হচ্ছে পাস্ট, দেখো এইটা তো স্যার। প্রেজেন্ট, হ্যাঁ হ্যাঁ, এই যে ভার্বের লিস্ট খোকা, ঠিক আছে। ওইটা আছে আমার কাছে স্যার। যেহেতু আমি কনসেপ্ট দিয়েছিলাম ছাত্র দিয়ে লেখা, কাজে একটু মিস্টেক হতে পারে মাঝে মাঝে, তো কোনো ত্রুটি পেলে নিঃসন্দেহে আমার সাথে শেয়ার করবে। এখানে আমরা রেফারেন্স লেখা আছে কোন ভার্বটা কোথায় পড়েছে, কোন পরীক্ষায় ব্যবহার করা হয়েছে। আর কিছু ইম্পর্টেন্ট ভার্ব তো আমরা জানি, যেগুলো না পড়লেই নয়, সবগুলো লিখে শেষ করা যায়নি। এই দেখো সকল বিসিএস এর ভার্বগুলো যেমন লিখেছি, একইভাবে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনে যত প্রশ্ন হয়েছে সেখানে যে ভার্বগুলো ব্যবহার করা হয়েছে, যেমন তার পাস্ট টেন্সটা কি হবে, ভি3 কি হবে, আইএনজিটা কিভাবে হবে, এভরিথিং। তাহলে এটা তোমাদেরকে বেশি বেশি পড়তে হবে। ওকে, এটা এই ভার্বের লিস্ট পড়তে হবে। পড়ার পরে কিছু ইরেগুলার ভার্ব আছে যা কোনো নিয়ম মানে না, যেমন পুট পুট পুট, হ্যাঁ, রিড রিড রিড, কাট কাট কাট। এমন ইরেগুলার যে ভার্বগুলো আছে সেগুলো তোমরা চেনো কিনা, এটি আরেকটি ব্যাপার। যাই হোক, তো এই লিস্ট অফ ইম্পর্টেন্ট ভার্ব এটি আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে স্টাডি করবে। উইদিন ভেরি শর্ট টাইম আমি আরেকটি টাইটেলের উপর ক্লাস নিতে যাচ্ছি, যেখানে চাকরির রিয়েল 50টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। প্রতিটা ছাত্রের একটাই দায়িত্ব হবে, ওই সেন্টেন্স তো ভার্ব ছাড়া লেখা হয়নি, ভার্ব কোথায় আছে, কোনটা ভার্ব। যে ছাত্র বলে দিতে পারবে এই সেন্টেন্সের ভার্ব এটা, তাকে আমি ইংলিশ শেখাতে পারবো উইদাউট এনি হেজিটেশন। কাজে আমাদের ভার্বটা চেনা শিখতে হবে। সো লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম একটি ইংলিশ সেন্টেন্স হওয়ার দুটো শর্ত রয়েছে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে। আবার শেখানোর চেষ্টা করেছিলাম একটি ভার্বই একটি সঠিক ইংলিশ সেন্টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স সরাসরি মেন ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্টটা হিডেন থাকে। সাবজেক্ট হিডেন মানে লুকায়িত থাকে। কিভাবে পরীক্ষা প্রশ্ন হবে, একটি কোশ্চেন মনে হয় হোয়াইট বোর্ডে দেখিয়েছি, রিপোর্ট টু ইউর বস, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা আমরা বলে দিতে পারবো। আবার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন হয়েছে, যেমন ওপেন দ্য ডোর, এটি কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ। আজকের ক্লাস করার মধ্যে দিয়ে নিশ্চিত হয়েছে ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি দিয়ে শুরু হলে, এনামুল হক, মোহাম্মদ আব্দুল্লাহ, মিতু শবনম, বলো দেখি। ভারত দিয়ে স্যার। এত স্টুডেন্ট, আমি তো সবাইকে নাম ধরে সব সময় পড়া ধরতে পারবো না। পরামর্শ হলো তোমাদের পক্ষ থেকেই মাঝে মাঝে রেসপন্স করবে, বাট অফকোর্স কথা বলার পর পরে মিউট করে ফেলবে। শুধু ধারাবাহিকভাবে নিয়মিত প্রতি বুধবার আমার সাথে থাকলেই ইনশাল্লাহ 1-2 মাস পরে একটা ফিডব্যাক পাবে। আসো তাহলে এখানে দেখো হোয়াইট বোর্ডে যেমন অনেকগুলো ইম্পারেটিভ সেন্টেন্স আমি লিখে দেখিয়েছি, একই সাথে এখানে দেখো রেড কালার দিয়ে ফোকাস করে লিখে দেখিয়েছি। যেমন ক্লোজ দ্য উইন্ডো, এখানে ক্লোজ হলো ভার্ব, তাহলে সাবজেক্ট কোনটা, ইউ হলো সাবজেক্ট। এবার আমি একটু ফিডব্যাক নিই, এতক্ষণ যা শেখালাম তা দ্বারা আমাদের ছাত্ররা কি শিখলো, উইলিংলি একজন বলুক দেখি কি শিখেছে সে। যে কেউ, এনি ওয়ান, এনিবডি এলস, জাস্ট ট্রাই টু স্পিক আপ। হ্যাঁ, কথা বলতে হবে, যে বুঝতে পারছে স্যার এইটুকু বলেছে। আমি যে অনেক এতক্ষণ কথা বললাম 10-15 মিনিট, তা দ্বারা কি শিখলে তোমরা, একজন একটু মন থেকে হ্যাঁ বলো। হ্যাঁ বলো। সাবজেক্ট, ইংরেজি বাক্য শুরু হতে মানে গঠন করতে হলে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। হুম। আর ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু থাকে সেক্ষেত্রে ইউ সাবজেক্ট আছে বলে ধরে নিতে হবে, হিডেন আছে। এবং ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলো, ওই সেন্টেন্সের নাম কি, ইম্পারেটিভ সেন্টেন্স। বলো। রাখি, প্রমি, পার্থ, ও বলছে ইম্পারেটিভ, ঠিক বলেছে আশা করি। ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলো, আবার বলছিলাম একটি ভার্বই একটি সঠিক ইংরেজি বাক্য। এখন তোমরা যদি অ্যাডভান্স লেভেলে শিখতে চাও,
যেমন এই পৃথিবীতে এমন কিছু ভার্ব আছে যা দেখে কখনোই বুঝতে পারবেন এটা ভার্ব, মনে হবে এটা নাউন, অথচ তা ভার্ব। এমন 10টা টপ ইম্পর্টেন্ট 10টা শব্দ আমি লিখে দিচ্ছি, যদি সেই শব্দগুলো কোনো প্রশ্নকর্তা লিখে দিয়ে আমার কাছে বলে এটি কি একটি সঠিক সেন্টেন্স, আমরা বলবো ইয়েস। স্যার এইগুলোরে কসি প্যাসিভ ভার্ব বলেন না নাকি স্যার? ওয়াসি প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হয় তখনই যখন অবজেক্টটা থাকে না। খোকা, ঠিক প্রসঙ্গে পরে কথা বলবো, আমরা একটু স্টেপ বাই স্টেপ যাচ্ছি। হ্যাঁ, আমি কি শেখাচ্ছি একটু খেয়াল করো। পরের প্রশ্ন চলে যাচ্ছে, দেখো আমি অনেকটি প্রশ্ন করছিলাম, এইমাত্র বুঝতে পারছো একটি ভার্বই একটি সঠিক ইংরেজি বাক্য, বাট প্রশ্ন করতে এমন কিছু ভার্ব তোমার সামনে লিখে দেখিয়েছে, তা যে ভার্ব এ তোমার কনফিউশন মনে হচ্ছে, কারণ তুমি ছোটবেলা থেকে শিখেছো যার যার একটি নাম ধরে ডাকা যায় তাকে নাউন বলা হয়। এই পৃথিবীতে যার একটি নাম আছে তা নাউন, যেমন হাতে মোবাইল ফোন, এটি একটি নাউন। আবার মোবাইল মানে গতিশীল, এটি ভার্ব। তাহলে যার একটি নাম আছে তাকে নাউন বলে। সো যদি নোট করে লিখে নিতে চাও, যেমন এক্স্যাক্টলি 46 বিসিএস ক্লাস যে পরীক্ষাটা হয়ে গেল, সেখানে একটি প্রশ্ন পড়েছে, তোমরা দেখবে নিচের কোন শব্দটি ভার্ব হতে পেন পারে। থ্রু দ্য লাইন। এখানে 4টা শব্দ আছে, 4টায় দেখে ছাত্রদের নাউন মনে হয়েছে, ভার্ব বোঝাই যাচ্ছিল না, অথচ সেখানে একটি ভার্ব আছে। তাহলে আমি 10টা শব্দ লিখছি, দেখো নিচের 10টি শব্দ দেখতে নাউন মনে হলেও তারা একই সাথে ভার্বও হতে পারে। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট 24 সালে এখান থেকে প্রশ্ন হয়েছে, দেখো ফ্লাওয়ার মানে ফুল, এটি নাউন। কিন্তু কোন প্রশ্নকর্তা আমাকে বললো শুধু ফ্লাওয়ার, এটিকে একটি সঠিক সেন্টেন্স, আমরা বলতে পারবো এটি সঠিক সেন্টেন্স, কারণ ফ্লাওয়ার একই সাথে ভার্বও হয়। ফ্লাওয়ার মানে যখন ফুল তখন এটি নাউন, আবার ফ্লাওয়ার মানে হলো মুগ্ধ করা, আনন্দিত করা, পরিপূর্ণ করা, তখন এটি ভার্ব। যেমন উই শুড ফ্লাওয়ার আদার্স লাইফ, আমাদের উচিত অন্যের জীবনকে পরিপূর্ণ করা। উই শুড ফ্লাওয়ার আদার্স লাইফ। আর কিছু লেখা নেই, পরীক্ষায় শুধু লেখা আছে ফ্লাওয়ার আদার্স লাইফ, অন্যের জীবনকে পরিপূর্ণ কর। তাহলে কি দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে? ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, এটা একটি সঠিক সেন্টেন্স। এর সাবজেক্ট কোনটা? ইউ। বেশি জটিল করলে কষ্ট হতে পারে তোমাদের, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আমি শুধু বোঝাতে চাচ্ছি। গো মানে যাওয়া, হ্যাঁ, প্লে মানে খেলা, কাম মানে আসা, কুক মানে রান্না করা, রান মানে দৌড়ানো, এগুলো যেমন তোমরা সহজে চেনো ভার্ব হিসেবে, এমন 10টা শব্দ আছে যা দেখে একবার নিশ্চিত আমরা অলমোস্ট সার্টেন শব্দটা নাউন, কিন্তু তারা ভার্ব হতে পারে। এমন 10টা শব্দ আমি জাস্ট লিখে দিচ্ছি, বাংলাটা মুখে বলবো, রেকর্ডিং দেখে নোট করে নেবে। এর মধ্যে একটি শব্দের কথা বলছি, ফ্লাওয়ার, যখন ফুল তখন সে নাউন, ফ্লাওয়ার মানে মুগ্ধ করা, পরিপূর্ণ করা, আনন্দিত করা, তখন এটি ভার্ব। একটু আগে একটি লিখছিলাম, পেন মানে কলম, এটি নাউন, আবার পেন মানে লেখা বা কেটে দেওয়া, এটি ভার্ব। ওয়াটার মানে পানি, তখন এটি নাউন, আর ওয়াটার ইওর গার্ডেন, তোমার বাগানে পানি দাও, ওয়াটার মানে পানি দেওয়া, তখন এটি ভার্ব। ছোটবেলায় আমরা শিখেছিলাম যে সকল শব্দের বাংলা শেষে বাংলা অর্থটা এমন দাঁড়ায়, করা, হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদি, তখন সেটিকে ভার্ব বলা হয়। শুধু ওয়াটার মানে যখন পানি তখন এটি নাউন, আবার ওয়াটার মানে পানি দেওয়া, তখন এটি ভার্ব। ফাদার মানে বাবা, এটি নাউন, আবার ফাদার মানে তৈরি করা, সৃষ্টি করা, উদ্ভাবন করা, এটি ভার্ব। কাজে পরীক্ষায় পড়েছিল শুধু ফাদার, লেখা আছে ফাদার ইউর প্ল্যান, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? ফাদার ইউর প্ল্যান, তোমার পরিকল্পনা তৈরি করো, সৃষ্টি করো, এখানে ফাদারটাই ভার্ব। বলো দেখি এমন ইম্পর্টেন্ট 5টি শব্দ 46 বিসিএস একটি পড়েছে, হ্যাঁ, কি কি লিখেছে বলো। একটি হলো গার্ডেন, গার্ডেন মানে যখন বাগান তখন এটি নাউন, আবার গার্ডেন মানে বাগান করা, তখন এটি ভার্ব। এই বিসিএস এ পড়েছে স্যান্ড, স্যান্ড মানে যখন বালি তখন এটি, বা বালু, তখন এটি নাউন, আবার স্যান্ড মানে বালুময় করা, তখন এটি ভার্ব। তাহলে সাধারণত ছোট ছোট চাকরির যে পরীক্ষাগুলো হয় আমাদের, সেখানে ওয়াটারটা দেখতে পাওয়া যায়, গার্ডেনটা আসে, কমন প্রশ্ন। আর পেন থ্রু দ্য লাইন এবার প্রাইমারিতে পড়েছিল 23 সালে।
এর বাংলা ট্রান্সলেশন জানতে চাওয়া হয়েছিল, যদিও কলম লাইনটি কেটে দাও। তাহলে ফ্লাওয়ার, ওয়াটার, আমি এই কয়েকটা ইম্পর্টেন্ট শব্দ লিখলাম, এগুলো সম্পর্কে সতর্ক থাকবে। এর বাইরে আরো অনেক শব্দ আছে, বেশি কঠিন করলে তোমাদের কষ্ট হতে পারে, আমি স্টেপ বাই স্টেপ যেতে চাচ্ছি। যাই হোক, সামারি। সামারি আমরা বুঝতে পারছি একটি ইংলিশ সেন্টেন্স হওয়ার দুটি শর্ত রয়েছে, একটি হলো সাবজেক্ট থাকতে হবে আর একটি হলো ফাইনাইট ভার্ব থাকতে হবে। আবার শেখালাম একটি ভার্বই একটি সঠিক ইংরেজি বাক্য। আবার শিখলাম ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় ওই বাক্যটার নাম হলো ইম্পারেটিভ সেন্টেন্স। অসংখ্য চাকরির প্রশ্ন পরীক্ষায় পড়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে জানতে চাওয়া হয়েছে বা এটি কোন সেন্টেন্স। যেমন লেটস গো টু দ্য মার্কেট, এখানে সাবজেক্ট হলো ইউ। ইউ লেট, তুমি অনুমতি দাও আস আমাদেরকে, টু গো, টুটা হিডেন আছে এখানে, টু দ্য মার্কেট বাজারে যাওয়ার, তাহলে লেট একটি ভার্ব। এবার আসো পরের স্টেপে যাচ্ছি আমি, স্টেপ 2। এবার আমি যেটা শেখাবো সেটি হলো ইংলিশ সেন্টেন্সটাকে আমরা পার্ট বাই পার্ট ভাগ করে শেখাবো। আগে একবার ধারণা দিয়েছি, যেহেতু ব্যাচটা নতুন করে শুরু করলাম একবারে প্রথম থেকে আমি আলোচনা করছি। একটি ইংলিশ সেন্টেন্সে সাধারণত 3টি পার্ট থাকে। সাবজেক্টের অংশ, রেড কালার দিয়ে ভার্বের অংশটা দেখানো হয়েছে, আর ভার্বের পরে যেটি আছে সেটি হলো অবজেক্ট বা এক্সটেনশন। তোমাদের অনেকের ধারণা আছে যে মনে হয় সব জায়গায় অবজেক্ট আছে, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি এখানে যে 5টা সেন্টেন্স আমি লিখেছি তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ মনে হচ্ছে অবজেক্ট, কিন্তু এগুলো অবজেক্ট না, কোনোটা কমপ্লিমেন্ট আছে আর বেশিরভাগই এক্সটেনশন পার্ট। তাহলে ইংলিশ সেন্টেন্সে 3টে পার্টে ভাগ করে আমরা সবসময় শিখবো, সাবজেক্ট, ভার্ব এবং ভার্বের পরে এক্সটেনশন বা অবজেক্টের অংশ। এবার আসলে শুধু সাবজেক্টটা নিয়ে একটু কথা বলি। ভার্বটা তোমরা যেন সহজে চিনতে পারো এই কারণে আমি রেড কালার দিয়ে ফোকাস করে দিয়েছি। দেখো, প্রশ্ন করে দেখি কে কে উত্তর করতে পারে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এই সেন্টেন্সের সাবজেক্ট যে অনেস্টি তা তো আমি আলাদা করে দেখিয়ে দিয়েছি। আমার প্রশ্ন, বৃষ্টি আক্তার, মোহাম্মদ আব্দুল্লাহ, প্রমি এবং রাবেয়া বসে চাঁপাইনবাবগঞ্জ, তোমরা 4জন মিলে বলো এই যে সেন্টেন্সটা এটা কোন টেন্সে বাক্যটা লেখা আছে? Present indefinite. প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে ছোটবেলায় আমরা অনেকেই শিখেছিলাম আমি জাত থাকলে বাক্যটা মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সত্যিই হয় যদি এদের পর আরেকটি মেন ভার্ব থাকে তার সাথে আইএনজি থাকে। তাহলে মনে রাখতে হবে আমিজ আরই যখন একটি সেন্টেন্সের মেন ভার্ব তখন ওই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখা। তাহলে এখন আমি কি শেখাতে যাচ্ছি একটু সামারি বলে দিই আগে। তাহলে আমি এখন শুধু এই সাবজেক্টটা নিয়ে কথা বলি। এই যে হিউজ সেন্টেন্স লিখেছে দেখো, আর তারপরে ভার্ব নিয়ে 2 দিন কথা বলবো, অবজেক্ট নিয়ে 2-1 দিন কথা বলবো, তারপর ভার্বটা আইডেন্টিফাই করতে পারো কিনা এই ক্লাসের একটা এক্সটেনশন পার্ট আমি নতুন করে ক্রিয়েট করেছি, সেটি নিয়ে কথা বলবো। তাহলে এখন আমি টাইটেল দিয়ে দিচ্ছি আমি কি পড়াতে চাচ্ছি। এখন আমরা শিখতে যাচ্ছি কে বা কারা ইংরেজি বাক্যের সাবজেক্ট হতে পারে, সাবজেক্ট কাকে বলে এই প্রশ্নের উত্তর জানতে চাই, আর কে বা কারা ইংরেজি বাক্যের সাবজেক্ট হতে পারে। উত্তর, সাবজেক্ট কাকে বলে? একজন উত্তর করো দেখি, হোয়াট ইজ সাবজেক্ট? কে বলবে? তারিক, স্যার তমা, জিনিয়া জাফরিন, হ্যাঁ বলো। কে বা কারা দিয়ে ইংরেজি বাক্যে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, প্রশ্ন করে সাবজেক্ট আইডেন্টিফাই করতে চাচ্ছি। খুব ছোটবেলায় আমরা শিখেছিলাম ভার্বের কাজ যে করে তাকে সাবজেক্ট বলে, মনে আছে তোমাদের? যেমন রহিম ভাত খায়, ভাতটা কে খায়? রহিম, এই কারণে রহিম সাবজেক্ট। ছেলেরা ফুটবল খেলে, ফুটবল কারা কারা খেলে? ছেলেরা, এই কারণে সাবজেক্ট। হঠাৎ করে আমাদের কিছু স্যারেরা হঠাৎ প্রশ্ন করে ফেলছে ফেলছে যে রহিম হয় ভালো ছেলে, এখানে তাহলে রহিম তো কোনো কাজ করেনি, তাহলে সাবজেক্ট কে? কাজে অনেক সময় আমাদের ধারণা ভার্বের কাজ যে করে সে সাবজেক্ট। সে মাঠে কাজ করে, কে মাঠে কাজ করে? সে কাজ করে, কাজে সে সাবজেক্ট। কিন্তু আমি বলেছি সে হয় ভালো ছেলে, এখানে সে তো কোনো কাজ করেনি, তাহলে কি সাবজেক্ট নেই? আসলে আছে।
যে সাবজেক্টের সংজ্ঞাটা একটু পার্থক্য করে দিচ্ছি। আমি যে শীটটা দিব সেখানে লিখে দিয়েছি, সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। বাংলা কে বলতে পারবে? সাবজেক্ট হলো হচ্ছে ইংরেজি বাক্যে হচ্ছে প্রতিনিধিত্ব করে স্যার। এ সাবজেক্ট ইজ ইংরেজি বাক্যে অ্যান হচ্ছে এজেন্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। প্রতিনিধিত্ব করে স্যার, এরকম কিছু সম্ভবত জানা ছিল স্যার। এজেন্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স, ইউ আর অলমোস্ট রাইট। সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। সাবজেক্ট হলো ইংরেজি বাক্যের প্রতিনিধিত্বকারী শব্দ। সহজ ভাষায় যাকে উদ্দেশ্য করে একটি বাক্য রচিত হয় তাকেই সাবজেক্ট বলে। সে কাজ করুক আর না করুক, আমার ফ্যানটি মাথার উপরে ঘুরছে, ওই ফ্যানকে উদ্দেশ্য করে বাক্যটা রচিত হয়েছে, কাজে ফ্যানটাই সাবজেক্ট। রহিম ভালো ছেলে, রহিমকে উদ্দেশ্য করে বাক্যটা রচিত হয়েছে বিধায় রহিম সাবজেক্ট। তাহলে সাবজেক্টের ডেফিনেশন, এ সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। সাবজেক্ট হলো একটি ইংরেজি বাক্যের মূল প্রতিনিধিত্বকারী শব্দ যাকে উদ্দেশ্য করে একটি বাক্য রচিত হয়। 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর, কে বা কারা ইংরেজি বাক্যের সাবজেক্ট হতে পারে? যেমন এখানে যতগুলো প্রশ্ন তোমরা দেখছো এগুলো সবই চাকরি রিয়েল প্রশ্ন, একটাও কোনো ফেক প্র্যাকটিস প্রশ্ন এখানে নেই। যেমন এই যে স্যারিটি বিগিনস এট হোম, এটা আন্ডারলাইন করে শিক্ষক নিবন্ধনে জানতে চাওয়া হয়েছে। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, এটা 38 বিসিএস এ আন্ডারলাইন করা আছে। ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, এটা 35 বিসিএস এর কোশ্চেন। এডুকেশন ইজ এনলাইটেনিং, এই প্রশ্নটা 36 বিসিএস এর কোশ্চেন। নাথিং কামস আউট নাথিং 2024 সালের একটি প্রশ্ন, ক্ষুদ্র কুটির শিল্প, এটা পড়েছে। এভরিবডি হেটস লায়ার, প্রাইমারি প্রশ্ন এটি। দ্যাট ওয়াজ ইনক্রেডিবল, এটা 24 সালের একটি পিএসসি কোশ্চেন। সেভাবে আমি আরো লিখছিলাম, আমি চেষ্টা করছিলাম পরে যে আসলে প্রত্যেকটা পাশে রেফারেন্স লিখে দিব, সময়ের সাথে পারি নাই। কাজেই অবশ্যই ছাত্র হিসেবে আমাদেরকে সাবজেক্টটা চেনা শিখতে হবে, এবং সাবজেক্টে যে বসে আছে সে আসলে কোন পার্টস অফ স্পিচ এটা বোঝা শিখতে হবে। তাহলে এক কথায় উত্তর করি, আমার মনে হয় আমার লাইনটা কেটে যাচ্ছে। আমাদের জুম অ্যাপস এর একটা লিমিটেশন আছে, 40 মিনিট পর লাইনটা কেটে যায়। তোমরা ঠিক ঘড়ি ধরে 10 মিনিট পরে ব্রেক, তারপর আমরা খুব ইম্পর্টেন্ট টাইটেল মাত্র 15 মিনিট ব্রেকের পরে পড়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, পারতপক্ষে মিস না করার পরামর্শ দিচ্ছি। বেসিক 5টা ক্লাস হবে, তারপর টেন্স নিয়ে শুরু হবে। ধৈর্যশীল ভাবে, মানে জাস্ট বি প্যাশেন্স, ধৈর্যশীল হতে হবে। আফটার 1 মান্থ ইউ উইল গেট এ ফিডব্যাক। ইংলিশ ইউ ক্যান নট ওভারকাম ইংলিশ এট ওভারনাইট, এটা রাতারাতি শেষ হবে না, ইট উইল টেক টাইম। আমি ধরে নিচ্ছি তোমরা অল্প পারো, আমার ভাষা শুনে বুঝতে পারছো। আমি খুব স্লো মোশনে পড়ানোর চেষ্টা করছি, এবং এভাবেই আমরা 25টা লেকচার ধরে ধরে পড়াবো। সো 10 মিনিট ব্রেক, ওকে।